সুপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আমার এই গাছগুলোর ভিতরে পানি দিতে চলে আসলাম। এগুলো জানালার প্রেমে আমি লাগিয়েছি। মাটি তো নেই, তাই আমি সবজি পচিয়েই করে থাকি। এখানে দেখুন তিতাগড়া গাছ উঠেছে, আর আগেরটা ছিল মরিচ গাছ, আর এখানে একটা পুঁইশাক গাছ উঠেছে মাশাল্লাহ। আমি শুধু ওই যে ডাঁটাটাই লাগিয়ে রেখেছিলাম। তো এখন দেখুন কতটুকু বড় হয়েছে, আর কয়েকটা ফুলও চলে এসেছে। দেখুন কতটা লম্বা হয়েছে। আমি ওই যে ডিশ লাইনের তারের সাথে বেঁধে দিয়েছিলাম। আর এখানেও একটা তিতা কলা গাছ দেখা যাচ্ছে, সেটাতে মরিচ গাছ। মরিচগুলো আমি আগের দিন তুলে ফেলেছিলাম। আমার বাসায় মরিচ ছিল না, তাই আমি তরকারিতে দিয়ে ফেলেছিলাম। দেখুন তাও দুই একটা মরিচ রয়ে গেছে, এগুলা পাকতে রেখেছি। তারপর আসুন, এই হচ্ছে কলমি শাক, সে সাথে মরিচ, আবার পুঁই শাক গাছ উঠেছে। এগুলো তো আমি পানি ঢেলে দিচ্ছি। সকাল সকাল আমাদের যেরকম পানি পিপাসা পায়, ওদেরও তো পানির পিপাসা পায়। আর তাছাড়া যে রোদ পড়তেছে, সবারই হাঁসফাঁসের অবস্থা, নিঃশ্বাস ফেলার জন্যে এতটা গরম পড়তেছে। আর এখানে তেলাকুচি পাতা একটা গাছ উঠেছে, এটা একেবারে নিচে থেকেই উঠে এসেছে। দেখুন কতটা সতেজ, তাও সতেজ বোঝা যাচ্ছে না, অনেকটা হয়ে আছে, যেহেতু নিচে গিয়ে তো আর আমি পানি দিতে পারি না। আর দেখুন এখন ছাদ বাগান থেকে কতগুলি সবজি নিয়ে এসেছে আমার সাহেব, মানে আপনাদের ভাইয়া। এই যে বেগুন, পাকা টমেটো, লেবু, পেয়ারা, ঢেঁড়স, এখানে দুইটা বোম্বাই মরিচও দেখা যাচ্ছে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা পটকা মরিচ বলি। দেখুন আবার অনেকে এটা নাগা মরিচও বলে থাকে। এখন কতগুলি পানি নিয়ে চলে আসছি, পরিষ্কার পানি, পরিষ্কার বলে। আর ঢেঁড়সগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সবজি কাটার আগে ধুয়ে নিলে ভালো, কারণ সবজি যদি কাটার পরে ধোয়া হয় তাহলে সবজির যে গুণাগুণ আছে, যে ঘ্রাণটা আছে, সেটা চলে যায়। তাছাড়া ঢেঁড়স কাটার পর ধোয়া যায় না, এটা একটু টাইপের, মানে আঠা আঠা টাইপের, অনেকটা গামের মতো। তাই আমি আগে থেকেই ধুয়ে নিই, গোটা গোটা থাকতে ধুয়ে নিই, তারপরে কাটি। পেছনের সাইড থেকে আমি কাটবো না, আগা থেকে কাটবো। আগার একটুখানি কেটে নিয়ে তারপরে যে চাকুর সাহায্যে আমি সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। সবগুলো আমার কাটা শেষ। এখানে আনুমানিক হাফ কেজির মতো, মানে আধা কেজির মতোই আছে। তো সবগুলো ধুয়ে কেটে নিয়েছি। দেখুন কতটা কুচি কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোও সুন্দর করে, বড় থেকে দুটো পেঁয়াজ নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। তাও এই চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, আমার কাছে চাকু দিয়ে কাটতে ভালো লাগে। আপনারা যারা বটি ইউজ করেন তারা বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি একেবারে বটি ইউজ করি না যে তা না, আমি বটিও ইউজ করি, আবার এ চাকুও ব্যবহার করে থাকি। তবে আমার কাছে এটা দিয়ে বেস্ট লাগে। এখন রসুনও কুচি কুচি করে নিচ্ছি। এটা ছোট জাতের রসুন, যেটা ওইগুলি চাইলে আপনারা গোটা গোটা রসুনের কোয়াগুলোও দিয়ে দিতে পারেন, আমি কুচি করেও দিয়ে দিতে পারেন, যার যেমনটা ইচ্ছা আর কি। আমি কুচি করেই নিচ্ছি, আপনারা বড় রসুনও ইউজ করতে পারেন। তো এর ভিতরে আমার এই যে কুচানো শেষ, পেঁয়াজ রসুন কাটাকুটির পর্ব শেষ। আবার কয়েকটা কাঁচামরিচ কেটে নিব। এই কাঁচামরিচগুলো আমার ছাদ বাগান থেকে আমার নিয়ে আসছিলো, ছাদেও আমার কাঁচামরিচ গাছ আছে, ওখান থেকে নিয়ে আসছিলো। এই যে সকালবেলা বাসায় কাঁচামরিচ ছিল না, আগের দিন কাঁচামরিচ যেগুলো ছিল আমার যে জানালার প্রেমের, যেগুলো আপনারা দেখেছিলেন, ওগুলি দিয়ে আমি রান্না করেছিলাম। আর এই যে মানে রাত হয়ে গেছে, তো তাই আর কাঁচামরিচ আর আনা হয়নি। তো সকাল সকাল এই যে কাঁচামরিচ বাজারে যায়নি, তো ছাদ বাগানে যে কাঁচামরিচ ছিল ওগুলোই নিয়ে আসছিল। এই যে সেগুলো কেটে নিলাম। দেখুন কতটা সুন্দর। রান্নাঘরে চলে আসলাম, এই যে চুলা জ্বালিয়ে এবার বসিয়ে দিচ্ছি। একটি শুকনো কড়াই বসিয়ে দিলাম, আর এর ভিতরে কতগুলি সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। আর এই যে একটু আগে যে কেটে নিয়েছি সবগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ রসুনগুলো একটু আমি হালকা ভেজে নিব এই সয়াবিন তেলগুলোর ভিতরে। ঢেঁড়স ভাজির ভিতরে একটু তেলটা বেশি লাগে। আমি অবশ্য অন্য কোনো মশলা দিই না, আমি হালকা জিরা ধনিয়া গুঁড়া আর সামান্য হলুদ দিই। আর ঢেঁড়সে এখন লবণ আমি দিচ্ছি না, লবণটা আমি পরে দিব। মানে ঢেঁড়সের গায়ে যে কতটুকু পানি আছে এগুলো শুকিয়ে যাবে, মানে ঢেঁড়সটা আরও একটুখানি হয়ে যায়, অনেকগুলি কাটার পরও একটুখানি হয়ে যায়। এই যে হালকা মরিচ মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এখানে কোনো আমি গুঁড়ামরিচ অ্যাড করিনি, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি অনেকগুলি, তাই আমি গুঁড়ামরিচ অ্যাড করবো না। তাছাড়া গুঁড়ামরিচ দিলে কালারটাও সুন্দর আসবে না। এবার ঢেঁড়সগুলো সুন্দর করে ঢেলে দিলাম, তারপরে একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো লো হিটে। একটু নাড়াচাড়া করে দিলাম। এবার একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, লো হিটে আমি রেখেছি। দেখুন কতটা কমে গেছে। ঢেঁড়সের গায়ে পানি থাকে, তাই এছাড়া লাউ, তারপর ধুন্দুল শাক, এসব বেগুন, এসবের ভিতরে পানি দিতে হয় না, এগুলো এমনিতে হয়ে যায়। একটুখানি নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিলাম। এই যে দেখুন কতগুলি পানি বের হয়েছে। পানিগুলো আমি শুকিয়ে নেব। আর অপর সাইডে আমি চা বানিয়েছিলাম, তো পাতিলটা আমার সরানো হয়নি, এই আর কি। এই যে নাড়াচাড়া করে নিচ্ছে সুন্দর করে। এখানে কিন্তু আমি অনেকগুলো সয়াবিন তেলে ঢেলেছিলাম, জানি না ভিডিওতে কতটুকু দেখা গেছে। এই যে কমে যাওয়ার পর আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এর আগে যদি লবণটা দিলাম তাহলে লবণে মানে ঢেঁড়সটা কমে যেত আর লবণটা অনেক বেশি হয়ে যেত, তাই আমি লবণটা আগে থেকে দিলাম না। ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে আসার পর লবণটা অ্যাড করলাম। বাসায় ধনিয়া পাতা নেই, তাই আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারছি না। আরও 2-1 মিনিটের জন্য এই যে ঢেকে দিলাম, হয়ে গেছে অনেকটা। এবার আমি এই যে অবস্থায় নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে একটু পানি নেই, যতটুকু পানি ছিল সবই শুকিয়ে গেছে। এই যে একটু আপনাদেরকে উল্টে পাল্টে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার একটি পরিষ্কার বাটিতে আমি বেড়ে নিচ্ছি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমার ফ্যামিলির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে একটি লাইক দিন। ভিডিওটি উপভোগ করার জন্য ধন্যবাদ। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।